2019-এর সেকশন বির অন্তর্গত আইএসসির একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করছি। প্রবন্ধ গদ্য সংকলন থেকে যেটা নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 4 তোমরা যদি লক্ষ্য করো 2019-এর কোয়েশ্চেন পেপার, তো কোয়েশ্চেন নাম্বার 4-এ তোমরা এই অংশটা পেয়ে যাবে। এটা অনাচারের অন্তর্গত। তো প্রশ্নটা, তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। কার প্রতি কার উক্তি? রাবণ রাজার মৃত্যুবান সম্বন্ধে প্রচলিত কাহিনীটি কী ছিল? নিজের মৃত্যুবান আসলে কি? তাকে বক্তা মৃত্যুবান কেন বলেছেন? মৃত্যুবানটি লুকিয়ে রাখার কারণ কি ছিল? এর থেকে বক্তার চরিত্রের কোন আভাস পাওয়া যায়? এটা তোমরা অবশ্যই লিখে লিখে অনুশীলন করো। যারা এখনও গল্পটা পড়ে উঠতে পারোনি তারা কিন্তু পড়ে নিও। তাহলে উত্তর একে একে আলোচনা করছি। বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের প্রধান চরিত্র সুভাষ কাকিমা আলোচ্য কথাগুলি সংস্কারমুক্ত শহুরে শিক্ষায় শিক্ষিত মনতোষকে বলেছে, যে এই গল্পটির গল্পকথক। রামায়ণে রাবণ রাজার মৃত্যুবান প্রসঙ্গটি উল্লিখিত আছে। সেখানে দেখা যায় অমরত্ব লোভী রাবণ রাজা ব্রহ্মার কাছে অমরত্ব লাভের জন্য ব্রহ্মবাণ লাভ করেছিলেন, ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে। রাবণ এই বাণটি অত্যন্ত সযত্নে গোপন জায়গায় লুকিয়ে রাখেন, যাতে কোনো শত্রুপক্ষের হস্তগত না হয়। রাবণের প্রধান মহিষী মন্দোদরী সেই বাণটিকে রাজ অন্তঃপুরের একটি স্তম্ভের গর্ভে লুকিয়ে রাখেন। কিন্তু ছদ্মবেশী হনুমান ছলনা জাল বিস্তার করে মন্দোদরীর কাছ থেকে তা জানতে পারেন। এর ফলে রাবণের মৃত্যুবাণ হনুমান উদ্ধার করে রামকে দেন। এই বাণেই রাবণের মৃত্যু হয়। মাস 7 আগে স্বামীর মৃত্যু সংবাদ বহন করে যে চিঠিখানা বোম্বে থেকে সুভাষ কাকিমার কাছে এসেছিল, সেই চিঠিখানাকেই সুভাষ কাকিমা তার মৃত্যুবাণ বলেছেন। স্বামীর মৃত্যু সংবাদবাহী পত্র স্ত্রীর কাছে যখন পৌঁছয়, তখন সেটা সামান্য একটা কাগজের টুকরো না হয়ে সেটা হয়ে ওঠে ভয়াবহ মৃত্যুবাণের সমতুল্য, যা স্ত্রীর কাছে বজ্রের সমান। মৃত্যু পথযাত্রী গিরিন ঠাকুরের কাছে এই সংবাদ ভয়ানক আকার ধারণ করবে বলে সদ্য স্বামীহারা সুভাষ কাকিমা গিরিন ঠাকুরকে পুত্রশোক থেকে বাঁচানোর জন্য নিজেই নিজের যন্ত্রণা মনের মধ্যে গোপনে রেখে দেন। তারপর শ্বশুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি সমাজের যারা উঁচু শ্রেণী মাতব্বর যারা, তাদের কাছে চিঠিখানা দিয়ে জানতে চান যে এরপর তার কি করা উচিত। একজন বৃদ্ধকে পুত্রশোকের হাত থেকে বাঁচানোর জন্য তিনি মমতাময়ী মায়ের ভূমিকা পালন করেছেন। সেজন্য পত্রটিকে এখানে মৃত্যুবাণ বলা হয়েছে। যথেষ্ট শ্রদ্ধাশীলা। এই অংশটির মাধ্যমে সুভাষ কাকিমার যে চারিত্রিক গুণাবলীর আমরা আভাস পাই, সেটি হচ্ছে তিনি অসীম ধৈর্য সহনশীলতার প্রতীক, কর্তব্যপরায়ণ একজন নারী। নিজের বৈধব্য যন্ত্রণাকে গোপনে রেখে মুখ বুজে শ্বশুরকে শোকমুক্ত রাখার জন্য হাসি মুখে শতবার বেশি শ্বশুরের পরিচর্যা করে চলেছিলেন। পঙ্গু জড়তাগ্রস্ত একটা সমাজ যে বারবার তাকে আঘাত করেছে, তার মৃত্যুবাণ অনায়াসে সমাজপতিদের হাতে তুলে দিতে তার দ্বিধা হয়নি। সুভাষ কাকিমার বলিষ্ঠ মনোভাব তাকে এই কাজে যথেষ্ট সাহায্য করেছিল। সুভাষ কাকিমার মধ্যে যে অনন্য একটা গুণের পরিচয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ক্ষমা। উদার মানসিকতার বলে উচিত অনুচিতের যে পার্থক্য তিনি কিন্তু অনায়াসে করতে পারতেন। আমাদের আলোচ্য অংশের যতখানি বক্তব্য ছিল আমি তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি। আরও যদি তোমাদের মনে হয় আরও কিছু পয়েন্ট ব্যবহার করা উচিত, তোমরা গল্পটা পড়ে নিজেদের মতো করে লিখতে লিখতে খুঁজে পাওয়া পয়েন্টগুলোকে কিন্তু এর সঙ্গে যুক্ত করে নিতে ভুলবে না। আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থেকো। ফিরে আসবো অন্য আর একটা আলোচনায়। ধন্যবাদ।